আচ্ছা, ক্লাস 11 তোমাদের আগের দিনকে আমি শেষ করেছিলাম কর্ডাটার সাধারণ বৈশিষ্ট্য দিয়ে। আর অকর্ডেটদের মধ্যে যে ফাইলামগুলো ছিল, পর্বগুলো ছিল, তাদের সবটাই প্রায় শেষ হয়ে গেছিল। তা সেখানে আমি বলেছিলাম তোমাদের যে হেমিকর্ডাটা এখন অমেরুদণ্ডীদের দলে ফেলা হয়। হেমিকর্ডাটা কর্ডেটদের দলে ফেলা হয় না, তাহলে আমি এখানে কেন লিখেছি? তো সেটা আমি আগের দিনকে ক্লাসে একটু ব্যাখ্যা করেছিলাম যে হেমিকর্ডাটাকে রিসেন্টলি বিজ্ঞানীরা বলছেন যে তাদের নোটোকর্ড নেই বলে অনুমান করা হচ্ছে, যে কারণে তাদেরকে অকর্ডেটদের দলে ফেলা হয়েছে। তা যাই হোক, আমি এটা আগে পর্যন্ত কর্ডেটদের দলে ফেলা হতো এবং সেই জন্যই তাদেরকে আমি হেমিকর্ডাটাকে আমি এখানেই আলোচনা করছি। তা যাই হোক, এখন যেটা আলোচনা করা হয়েছে সেটা তোমরা সেখানেই আলোচনা করবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে একসাথে করে দিচ্ছি, ছকটা সেভাবেই বানানো আছে, তোমাদের খাতাতেও যে ছকটা লিখেছো দেখবে, তো সেই ছকটাতে কর্ডেটদের যে ভাগ করা আছে সেটা এইভাবে করা আছে দেখবে। তো যাই হোক, আমি সেই আজকে কর্ডেটদের টোটালটা নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের আর একটা ক্লাস হলেই জীবের শ্রেণীবিন্যাস শেষ হয়ে যাবে। তা আশা করি সবাই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো, বা যদি কারোর কোনো সাজেশন থাকে বা কোনো অসুবিধা থাকে আমাকে কাইন্ডলি কমেন্টস করবে বা জানাবে, মেসেজ করবে। আমি বুঝতেও পারছি না, কারণ তোমাদের অনেকেরই রিপ্লাই দাওনি যে হ্যাঁ হয়ে গেছে। অন্তত ভিডিওটা দেখার পরে বুঝতে পেরে সবাই কিন্তু একবার পজিটিভলি আমাকে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছে, তা এটা একটু রিপ্লাই করবে। তাহলে কি হয়, আমার সেগুলোকে নিয়ে আলোচনা করতে আরও ডিসকাশন করতে সুবিধা হবে। কারণ নাহলে আমি আমার মতন বলে যাচ্ছি, তোমরা তোমাদের মতো রেডি করছো, তাই বুঝতেও পারছি না কে কীভাবে রেডি করছো। যাই হোক, তো আমি প্রত্যেককে এই জন্য ফার্স্টলি বলে দিই যে প্রত্যেকে কিন্তু কমেন্টস করবে বা জানাবে আমার অন্তত যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, জাস্ট এইটুকু মেসেজ, আর কিছু বলার দরকার নেই। তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ বুঝতে পেরেছো। বা কারো যদি কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, সেগুলো প্রশ্ন করতে পারো, আমি সময় মতন সেগুলোকে রিপ্লাই করে দেবো। তো যাই হোক, আমি আজকে কর্ডেট নিয়ে আলোচনা করি। তা কর্ডেটদেরকে সাধারণত যে চারটে ভাগে ভাগ করা হয়, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। তা এদের মধ্যে প্রথম তিনটে মানে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এই তিনটেকে একত্রে বলা হয় প্রোটোকর্ডেট, মানে অ্যাকচুয়ালি আদি কর্ডেট। ভার্টিব্রেটস মিনস হচ্ছে তাদের ভার্টিব্রা কলাম অর্থাৎ মেরুদণ্ড গঠিত হয়ে গেছে, সেই জন্য তাদেরকে আলাদা দলে ফেলা হয়েছে। তো সেই জন্য এই তিনটে হচ্ছে প্রোটোকর্ডেট অ্যান্ড ওটা হচ্ছে প্রপারলি কর্ডেট। তা যে কারণে আমি এদের প্রথম যে তিনটে আলোচনা আছে অর্থাৎ হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা, তা এই কটা নিয়ে আমি একটু আলোচনা করি। তা যাদের মধ্যে প্রথমেই চলে আসবো হেমিকর্ডাটা। তা হেমিকর্ডাটার একটা অপর নাম আছে, তোমরা ছকটা লেখার সময় লিখেছ, যেদিকে স্টোমোকর্ডেটও বলা হয়, কারণ এদের স্টোমোকর্ড থাকে বলে নাম হচ্ছে স্টোমোকর্ডেটা। তা স্টোমোকর্ড কি সেটা আমি দেখাচ্ছি, বৈশিষ্ট্য আসছি। না, এদের দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে এন্টারোগনিউসটা আর একটা হচ্ছে টেরোব্যাঙ্কিয়া। তা আমি প্রত্যেকটা শ্রেণীর সমিতি আলোচনা করবো, তোমরা কিন্তু এগুলো ডিটেলসই পড়বে। ইউরোকর্ডাটা তাদের তিনটে শ্রেণী হয়, অ্যাসিডেসিয়া, থ্যালিয়েসিয়া, লার্ভেসিয়া। সেফালোকর্ডাটার কোনো শ্রেণী নেই, তারা একটাই, অ্যান্ড ভার্টিব্রাটা, যাদের ভার্টিব্রা কলাম গঠিত হয়েছে তাদেরকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, অধিশ্রেণীতে। একটা একনাথা, ন্যাথোস্টোমাটা। একনাথার একটাই শ্রেণী হয়, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর ন্যাথোস্টোমাটার 6টা শ্রেণী, সেটা আমি এখানে আর লিখিনি, সেটা পরের ক্লাসে আলোচনা করব। যেটা তোমার দেওয়া আছে এক কথায়, কনভিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস অ্যান্ড ম্যামিলিয়া। তো এই 6টাই ভাগ করা হয়েছে। তা সেটা ন্যাথোস্টোমাটার অন্তর্গত, বাকিগুলো আলোচনা হবে। আমি আজকে প্রপারলি এই জায়গাটা নিয়ে আলোচনা করব। আর তাদের মধ্যে প্রথমেই চলে আসবো আমি হেমিকর্ডাটা। তো হেমিকর্ডাটা দেখতে গেলে তোমাদের ব্যালানোগ্লসাস একটা প্রাণীর ছবি আছে, মাথাটা জাস্ট এই বৈশিষ্ট্যটা আগে বলে নিই, তারপর আমি তার ব্যাখ্যা দিচ্ছি। প্রপারলি নোটোকর্ড নেই, তাই এদের দেহকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। স্টোমোকর্ড মানে অ্যাকচুয়ালি একটা ওরাল হুড থাকে ওপরের অংশটাতে, তো মস্তকের ওপরেতে একটা হুডের মতো অংশ থাকে, এই হুডের মতো অংশটাকে বলা হচ্ছে স্টোমোকর্ড। এই স্টোমোকর্ড থাকে বলেই এই পর্বের অপর নাম হয়েছে স্টোমোকর্ডাটা। তো যাই হোক, এটা হেমিকর্ডাটার অন্তর্গত। তো এই স্টোমোকর্ড এক কথায়, বা স্টোমোকর্ডাটা আর হেমিকর্ডাটা তাদের অন্তর্গত এন্টারোগনিউসটা, টেরোব্যাঙ্কিয়া। তাদের কমন বৈশিষ্ট্য বলে নিয়ে দুজনের মধ্যে আমি একটু ডিফারেন্সেসটা বলে নিই। তা আমি বৈশিষ্ট্যগুলোকে একটু বলে দিই, তোমরা সেই ধরেই পড়বে এগুলো। তা ফার্স্টেই চলে আসবে, এগুলো দেখবে হেমিকর্ডাটা রয়েছে। তো হেমিকর্ডাটার মধ্যে ফার্স্ট যেটা বৈশিষ্ট্য আমি বলবো যে সেকেন্ড পয়েন্ট,
দেখো যেটা বলা আছে কি দেহ তিনটে অংশ বিভক্ত, একটা হচ্ছে প্রোবোসিস, মধ্য অংশটাকে বলা হয় কলা, আর দেহকাণ্ড বা নিচের দিকের অংশটাকে। তো এই তিনটে অংশ নিয়ে বিভক্ত। থার্ড পয়েন্ট স্টার চিহ্ন দেবে, স্টোমোকট বা পি ওরাল উপবৃত্তি থাকে বলেই মুখবিবরের সামনের দিকে একটা প্রোবোসিস পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এটা থাকে বলে এদের নাম হয়েছে স্টোমোকর্ডাটা। গলবিল যেটা পার্শ্বীয় ফুলকা ছিদ্র উপস্থিত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু আমি কর্ডাটের বৈশিষ্ট্য বলেছি, যে চারটে বৈশিষ্ট্য আমরা বলেছিলাম। একটা কি না, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুগুচ্ছ, তার নিচে নোটোকট, গলবিলীয় ফুলকা ছিদ্র এবং পায়ু পরবর্তী লেজ। এই চারটে বৈশিষ্ট্য থাকলে তবেই আমরা তাদেরকে কর্ডেট বলি। কিন্তু এখানে লক্ষ্য করো যে গলবিল বা পার্শ্বীয় ফুলকা ছিদ্র থাকে, পায়ুর দেহের শেষ প্রান্তে অবস্থিত, তাহলে পায়ু পরবর্তী লেজ থাকছে না। সিলম থাকে, ঠিক আছে, কিন্তু সিলমটা আবার তিনটে ভাবে বিভক্ত, সেই জন্য এদেরকে ট্রাইসিলোমেট প্রাণীও বলা হয়। আর এদের একটা লার্ভা দশা আছে জীবনচক্রে, টর্নেরিয়া লার্ভা দশা থাকে এবং এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করে। তাই এদের দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে ইন্টারভিউস্টা, একটা টেরোব্যাঙ্কিয়া। তাই ইন্টারভিউস্টার মধ্যে দেখো দেহ কেঁচোর মতো লম্বা হয় এবং তিন ভাগে বিভক্ত, যে তিনটে ভাগ আমরা বলে এলাম, প্রোবোসিস, কলার আর দেহকাণ্ড। তাই এদের উদাহরণ হচ্ছে ব্যালানোগ্লসাস, ছবিতেও দেখতে পাবে তোমরা। এদের দেখো বলা আছে ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে, কিন্তু টেরোব্যাঙ্কিয়া দেখো বলা হয়েছে ইউ আকৃতির অন্ত্রনালী থাকে। তা এদের কিন্তু ফুলকা ছিদ্র বর্তমান। টেরোব্যাঙ্কিয়ার আবার দেখো সাধারণত ফুলকা ছিদ্র থাকে না, থাকলেও একজোড়া। এরা এককভাবে বসবাস করে সামুদ্রিক, এরা দলবদ্ধভাবে বসবাস করে। এই হচ্ছে কমনলি পার্থক্য এদের। আর এদের উদাহরণ হচ্ছে র্যাপডোপিউরা। তাহলে ইন্টারভিউসটা টেরোব্যাঙ্কিয়ার পার্থক্য অনুযায়ী আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাই এখান থেকে তোমাদের দুটো উদাহরণ আলাদা আলাদা করবে, একটা হচ্ছে ব্যালানোগ্লসাস গিগাস আর একটা করবে র্যাপডোপিউরা এসপি। শুধু পিসিস বললেও হবে, অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাব হেমিকর্ডাটা হয়ে যাওয়ার পরে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা বলা হয়েছে, ইউরো কথার অর্থ হচ্ছে লেজ। তা তোমরা একদম পাতা উল্টে চলে যাও, যেহেতু কর্ডেটে কমন বৈশিষ্ট্য বলা হয়ে গেছে, সেহেতু আমি একদম চলে যাবো ইউরোকর্ডাট। তা আমি প্রথমের দিকের অংশটা আমি মুছে দিচ্ছি, কারণ আমি এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে হেমিকর্ডাটার পার্টটা আমাদের হয়ে গেল। তা আমরা এবার চলে যাবো ইউরোকর্ডাটা। ইউরো মিনস হচ্ছে লেজ। অ্যাকচুয়ালি কি হয়, কর্ডেটে আমরা যে সাধারণ বৈশিষ্ট্য এঁকেছিলাম, লক্ষ্য করো আমি কি বলেছিলাম, যে এদের নোটোকট থাকে। তাহলে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুগুচ্ছ, তার নিচে হচ্ছে নোটোকট। তার নোটোকটটা অ্যাকচুয়ালি কি হয়, এদের জীবনচক্রে আমি এখানকার মার্কিং করে দিচ্ছি আলাদা করে। পার্টিকুলারলি জীবনচক্রের লার্ভা দশায় নোটোকটটা এই লেজের কাছে অবস্থান করে, তাহলে পুরোটা নোটোকট থাকছে না, সেই লেজের কাছে থাকে বলে এদের নাম হচ্ছে ইউরো। মানে ইউরো মিনস লেজের কাছে নোটোকটটা থাকে বলে নাম ইউরোকর্ডাটা। এটা কিন্তু লার্ভা দশায় থাকে, পূর্ণাঙ্গ দশায় কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে না, অবলুপ্ত হয়ে যায়। তাহলে একটা ভালো জিনিস খেয়াল করো, কর্ডেটদের যে চারটে প্রধান বৈশিষ্ট্য, তাদের মধ্যে নোটোকটটা কেবলমাত্র লার্ভা দশায় থাকছে, সেটা একটা উন্নত বৈশিষ্ট্য। কিন্তু পূর্ণাঙ্গ দশায় কি হচ্ছে, নোটোকটটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তনটা ঘটছে বা রূপান্তরটা ঘটছে, এই ধরনের রূপান্তরকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, অর্থাৎ বৈশিষ্ট্যের অবনমন ঘটছে। তাই এই পয়েন্টটা অবশ্যই তোমরা স্টার চিহ্ন দেবে ইউরোকর্ডেটদের যে বৈশিষ্ট্য বলা আছে। তার কারণ এবছর তোমাদের 11-এর ফাইনাল পরীক্ষাতে কিন্তু এটা পড়েছিল, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলতে কি বোঝো বা কার দেখা যায়। তা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ইউরোকর্ডেটদের দেখা যায়, কেন দেখা যায় সেটা উল্লেখ করে দিলাম, যে এদের লেজের কাছে নোটোকটটা থাকে লার্ভা অবস্থায়, পূর্ণাঙ্গ যখন হয় তাহলে বৈশিষ্ট্য বাড়ার কথা, তার জায়গায় বৈশিষ্ট্য না বেড়ে এদের বৈশিষ্ট্য কমে যায়, যে কারণে এটাকে বলা হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আমি কমন বৈশিষ্ট্যগুলো একটু বলে নিই। তাহলে নোটোকট থাকে লেজের কাছে, মানে লার্ভার লেজের কাছে উপস্থিত, নোটোকট থাকে, তাই এদের নাম ইউরোকর্ডেট। লার্ভা দশায় কেবলমাত্র নাবকট উপস্থিত থাকে। তাহলে দেখো পূর্ণাঙ্গ অবস্থাতে কিন্তু নাবকটটা থাকে, নাও থাকতে পারে। অনেক প্রাণী আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় ডিফারেন্সেস দেখা যায়। 4 নম্বর পয়েন্ট স্টার চিহ্ন দেবে, টেস্ট বা টিউনিক আবরণ থাকে। তার টেস্ট বা টিউনিক আবরণ মানে দেহের বাইরের দিকে এরকম একটা আবরণ থাকে। এই আবরণটা থাকে বলি এদের নাম হয়েছে, অপর নাম টিউনিকেটা। তো এটা আমার ছকে দেখবে দেওয়া আছে যে টিউনিকেটা কেন বলা হয়েছে। আচ্ছা, ফুলকা ছিদ্র বা স্টিগমাটা উপস্থিত, আর অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভাদের দেখা যায়। এই হচ্ছে কমন বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্যটা আমি আলোচনাই করলাম যে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কাকে বলে।
তা আমি এদের উদাহরণটা আমি এখন আর বলছি না, যেহেতু এদের তিনটে শ্রেণীতে ভাগ করেছি আমরা, অ্যাসিডিয়েসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। তা অ্যাসিডিয়েসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া এই তিনটেকে আমি প্যারালাল একটু আলোচনা করব। তা এদের মধ্যে ফার্স্ট চলে আসবো যেটা হচ্ছে অ্যাসিডিয়েসিয়া। আমি বৈশিষ্ট্য আগে বলে নিই। তোমাদের 4টে করে বৈশিষ্ট্য মোটামুটি দেওয়া আছে, দেখবে তোমরা 4টে করে বৈশিষ্ট্যই পড়বে, তাদের মধ্যে 3টে খুবই ইম্পর্টেন্ট, মানে 4টে বৈশিষ্ট্যের পুরোটা না হলেও কিছু কিছু মানে লাইনের কিছু অংশটা খুবই ইম্পর্টেন্ট। যেমন পূর্ণাঙ্গ প্রাণী, গমনে অক্ষম এবং স্থানু প্রকৃতি। ভালো করে লক্ষ্য করো, অ্যাসিডিয়েসিয়ার মধ্যে একমাত্র এরা হচ্ছে স্থানু প্রকৃতি, সমুদ্রের নিচে এক জায়গায় বসবাস করে, এবং স্থানু প্রকৃতি মানে এরা নড়াচড়া করতে পারে না, মানে গমনে অক্ষম। তা আমি ক্লাসিফিকেশন পড়াতে যে প্রথমের দিকে একবার আলোচনা করেছিলাম যে তোমাদের পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীরা মানে স্পঞ্জ, যারা কিন্তু সমুদ্রের নিচে স্থানীয়ভাবে পাথরের ওপর তোমার হোল্ডফাস দ্বারা আটকে থেকে বসবাস করে বা আটকে থাকে, যে কারণে তারা গমন করতে পারে না। তাহলে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কেবলমাত্র পরিফেরারা হচ্ছে গমনে অক্ষম। কিন্তু খেয়াল কর, উন্নত প্রাণী যেটা কর্ডেট পর্বের অন্তর্গত ইউরোকর্ডাটা, তাদের অ্যাসিডিয়েসিয়া, তাদের কিন্তু গমন সম্ভব নয়, মানে গমন করতে পারে না, অর্থাৎ গমনে অক্ষম এরা। তাহলে যদি বলে যে একটা কর্ডেট প্রাণীর নাম বলো যারা গমনে অক্ষম, তাহলে হচ্ছে অ্যাসিডিয়েসিয়া। এদের অন্তর্গত উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। তা এটা হচ্ছে কমন একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এছাড়া এরা উপনিবেশ গঠন করে, সমুদ্রের তলদেশে বসবাস করে, এবং নোটোকড না থাকায় সুগঠিত, মানে নোটোকড লার্ভা দশায় সুগঠিত, পূর্ণাঙ্গ দশায় আবার অবলুপ্ত হয়ে যায়। তার মানে দেখো আগের পর্ব থেকে জাস্ট এই পর্ব যে এসেছে, বিবর্তন ঘটেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে। থ্যালেসিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, থ্যালেসিয়ার প্রাণীটা কি অ্যাকচুয়ালি এরা থ্যালাস আকৃতির দেখতে, ডলিওলাম, থ্যালাস আকৃতির দেখতে হয়, ডলিওলামকে দেখতে হয় এরকম। এরা কিন্তু গমনে সক্ষম, মানে সমুদ্রের নিচে এরা ঘুরে বেড়াতে পারে না, কিন্তু এক জায়গায় স্থানীয় প্রকৃতিভাবে বসবাসও করে না। তা সেই জন্য সমুদ্রের জলে ভাসমান অবস্থা থাকে এরা। গলবিলে ফুলকা ছিদ্রের সংখ্যা কম থাকে, টিউনিক আবরণ স্বচ্ছ হয়ে গেছে এবং পাতলা, এবং দেহের পেশিগুলি বলয়াকার অবস্থান করে। তা তোমাদের পাশে ছবি দিয়ে আছে দেখবে ডলিওলামের, তা দেখবে আমি যেমন ছবিটা এঁকেছি দেখো স্প্রিংয়ের মতন করে, তা ওটাই হচ্ছে আমাদের ওদের যে পেশিগুলো সেটাকে দেখাতে চেয়েছে। তা এইভাবে তারা বসবাস করে, উদাহরণ হচ্ছে ডলিওলাম। নেক্সট চলে আসবো লার্ভেসিয়া। লার্ভেসিয়ার ক্ষেত্রে কি হয়েছে, অ্যাকচুয়ালি এরা লার্ভার আকৃতি নিয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এখন লম্বা হয়ে গেছে, সেই জন্য নাম হয়েছে লার্ভেসিয়া। এরা কিন্তু পুরোপুরি গমনে সক্ষম। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে লার্ভার বৈশিষ্ট্য দেখা যায়, ভাসমান, সন্তরণশীল, উন্নত খাদ্য গ্রহণ যন্ত্র আছে। পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকড, নাভকড দুটোই উন্নত। তাহলে এরা দেখো আরও ডেভেলপ করেছে, কারণ এরপরে সেফালোকর্ডাটার মধ্যে তারা আসবে। তা এদের উদাহরণ হচ্ছে অ্যাপেন্ডিকুলোরিয়া। তা এই হচ্ছে তিনটে তাদের ক্লাস, অর্থাৎ ইউরোকর্ডাটা তিনটে শ্রেণী আমরা তাদের নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের ইউরোকর্ডাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা সেফালোকর্ডাটা। আমি এটা মুছে দিচ্ছি। সেফালোকর্ডাটা বোঝাতে গেলে তোমাদের এই ছবিটা আমার লাগবে, আমি সেই জন্য এটা লিখে দিলাম। সেফালোকর্ডাটার অপর নাম তোমাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী দেখানো আছে, দেখবে অ্যাক্রেনিয়া। অ্যাক্রেনিয়া মানে কি, অ্যাকচুয়ালি আরো ডেভেলপ হয়েছে, অর্থাৎ এদের ক্রেনিয়াম গঠিত হয়নি। ক্রেনিয়াম মানে মাথার খুলি। অ্যাকচুয়ালি কি হয়, আমি এটা দেখতে তোমাদের সুবিধা হবে। এদের যে নোটোকর্ডটা থাকে, এই নোটোকর্ডটা একদম এনসেফালাস, অর্থাৎ মস্তিষ্কের সম্মুখ অংশ থেকে, মানে তুণ্ড থেকে একদম লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই জন্যই এদের নাম হয়েছে সেফালোকর্ডাটা। তাহলে কি বললাম, যে এদের নোটোকর্ডটা এনসেফালাস থেকে একদম মস্তিষ্কের সম্মুখ প্রান্ত থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেই জন্য এদের অপর নাম হয়েছে সেফালোকর্ডাটা, অর্থাৎ এনসেফালাস থেকে লেজের প্রান্ত পর্যন্ত বিস্তৃত। তা এদের আর একটা নাম কি বললাম, অ্যাক্রেনিয়া, অর্থাৎ এদের মস্তিষ্কের খুলি গঠিত হয়। তা সেই জন্য এদের নাম হচ্ছে অ্যাক্রেনিয়া, কারণ ভার্টিব্রেটদের গঠিত হয়ে গেছে বলে ওদের নাম হয় ক্রেনিয়াটা। তা সেই জন্য এদিকে বলা হয় অ্যাক্রেনিয়াটা। তা যাই হোক, এদের আরও কিছু স্পেশাল ফিচার্স আছে, আমি সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তা এদের দেহেতে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, যেটা হচ্ছে মায়াটম পেশি।
মায়োটম পেশি তোমাদের মাছের দেখা যায়, নিশ্চয়ই শুনেছো কি আকৃতির মায়োটম পেশি দেখা যায়। অ্যাকচুয়ালি খেয়াল করো যে এখান থেকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে, অর্থাৎ ভার্টিব্রাটা আসছে, ভার্টিব্রাটা থেকে মস্তশ্রেণী আসছে ফার্স্ট, ন্যাথোস্টোমাটা অন্তর্গত। যে কারণে আস্তে আস্তে তাদের দেহেতে কিন্তু মায়োটম পেশি বর্তমান, অর্থাৎ মায়োটম পেশি দেখা যায়। তাহলে ফার্স্ট সামুদ্রিক দেহ লম্বা নৌকাকৃতির হয়, মাকু আকৃতির। তা মাছের বৈশিষ্ট্য আসছে নোটকর দেহের সম্মুখ প্রান্ত থেকে মানে তুণ্ড থেকে শেষ প্রান্ত থাকে। আচ্ছা, মস্তক নেই কিন্তু ওরাল ফুড আছে। অ্যাকচুয়ালি ওরাল ফুড কি, অ্যাকচুয়ালি মাথার কাছে এরকম একটা ফুড থাকে এবং সম্মুখ প্রান্তে এরকম সিঁড়ি থাকে, এটাকে বলা সিঁড়ি এবং হুড। তাই সিঁড়ি এবং হুড থাকে। গলবিলে ফুলকা চিত্র থাকবে, ভি আকৃতির মায়োটম পেশি, স্টার্চিনো দেবে, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। উদাহরণ হচ্ছে এদের অ্যাম্ফিওক্সাস বা যেটা কি বলা হচ্ছে ব্যাঙ্কিওস্টোমা। উদাহরণ হচ্ছে ব্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। তা এদের যেহেতু কোনো শ্রেণী নেই আর আমরা এটা নিয়ে আর আলোচনা করছি না, আমরা চলে যাবো এরপরে ভার্টিব্রাটা বা যারই অপর নাম হচ্ছে ক্রেনিয়াটা। তা ভার্টিব্রাটা বলতে গেলে আমাদের আমরা চলে আসছি একদম ভার্টিব্রাটা। অর্থাৎ অ্যাকচুয়ালি কি হয়েছে যে নোটোকর্ডটা যেটা প্রাণীটা ছিল, নোটোকর্ড গঠিত হয়েছিল, সেই নোটোকর্ডটা কি হয়েছে না মেরুদণ্ডতে রূপান্তরিত হয়ে গেছে। তো সেই জন্য ভার্টিব্রা কলামে পরিণত হয়েছে বলেই নাম হচ্ছে ভার্টিব্রাটা। আর মস্তিষ্কে আবরণ তৈরি হয়ে গেছে, অর্থাৎ যদিও এদের আবরণটা কিন্তু তখনও কার্টিলেজ নির্মিত বা শক্ত আবরণ থাকে, সেই জন্য নাম হচ্ছে ক্রেনিয়াটা। আর নার্ভ কর্ডটা ফাঁপা স্নায়ুর উচ্চটা, এটা মেরুদণ্ডের ভিতরের দিক দিয়ে অবস্থান করে, অর্থাৎ মেরুদণ্ডের ফাঁপা পিছনের দিকে যে অংশটা থাকে সেখান দিয়ে নার্ভ কর্ডটা গেছে। তো সেই জন্য এরা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টিব্রাটা। তা ভার্টিব্রাটার কিছু কমন বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু দাগ দিয়ে নাও। যেগুলো বললাম এগুলি যে ভ্রূণ অবস্থায় নোটোকর্ড উপস্থিত কিন্তু মেরুদণ্ডে পরিণত হয়েছে পরিণত অবস্থায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত এবং যেটাই সামনের দিকে ফোলা অংশ হিসাবে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড গঠন করে ফেলেছে। মস্তিষ্কে করটি থাকে বা ক্রেনিয়াম থাকে, সেই জন্য ক্রেনিয়াটা। শ্বাসঙ্গ হিসাবে ফুলকা থাকতে পারে বা ফুসফুস থাকতে পারে, হিমোগ্লোবিন থাকবে রক্তে, অন্তঃকঙ্কাল উপস্থিত, যুগ্ম পাখনা দেখা যাবে, ঠিক আছে, গমনাঙ্গ থাকবে, পাখনা বা পদ থাকবে। এদের উদাহরণ ল্যাম্পে, হ্যাগফিশ কিছু কিছু থাকে। তো তাদের দুটো আমাদের অধিশ্রেণী আছে। তা সেই অধিশ্রেণী দুটো কি অ্যাকচুয়ালি সুপার ক্লাস বলা হয় এটাকে। অধিশ্রেণীর মধ্যে পড়ে একনাথা আর ন্যাথোস্টোমাটা। তা একনাথা বলতে অ্যাকচুয়ালি চোয়ালবিহীন প্রাণী, যেটা কমনলি বলা যেতে পারে এটা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী, এটা হচ্ছে চোয়ালযুক্ত প্রাণী। এছাড়া কমন বৈশিষ্ট্য কিছু বলার আলোচনা করার দরকার নেই। তা এদের একটাই শ্রেণী হয় যেটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। তো এই সাইক্লোস্টোমাটাটা কি হয় অ্যাকচুয়ালি? তা সাইক্লোস্টোমাটা বললেই যেটা হয় যে এদের কিন্তু প্রাণীগুলোর যে হয় কি না সম্মুখ অংশ মানে মুখের সামনের অংশটা চোয়াল গঠিত হয়, ফলে মুখটা কি হচ্ছে গোল আকৃতি, ফলে চোষক থাকে। তাহলে কোনো প্রাণীর দেহে এইভাবে আটকে থাকতে পারে চোষকের দ্বারা, এবং সেখান থেকে তারা তাদের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে খায় বা রক্ত পান করে খায়। তা সেই জন্যই চোষক থাকে। তাই আমি কমন বৈশিষ্ট্যগুলো বলে নিই। মুখচিত্র গোলাকার, মুখচিত্রের ফানেল আকৃতির, প্যাপিলা বা কর্ষিকা থাকে, মুখের ভিতরে জিহ্বার উপরে দাঁত থাকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। চর্ম হচ্ছে আঁশবিহীন, মিউকাস গ্রন্থি থাকবে। আচ্ছা, পৃষ্ঠীয়, অঙ্কীয় এবং পুচ্ছ পাখনা থাকবে, 3টি অযুগ্ম পাখনা থাকে। আচ্ছা, নাসারন্ধ্র থাকে, করটি তরুণাস্থি বিশিষ্ট, মানে তখনও করটিটা ডেভেলপ করেনি। শীতল রক্তের প্রাণী, পর্ষেন্দ্রীয় রেখা থাকে, আর 6 থেকে 14 জোড়া ফুলকা থাকবে বা ফুলকা ছিদ্র থাকে। আর এদের একটা বিশেষ লার্ভা দশা দেখা যায় যার নাম হচ্ছে অ্যামোসিটিস। এরা সম্পূর্ণ পরজীবী হয়, ঠিক আছে, পরজীবী হিসাবে এরা জীবনযাপন করে এবং অন্য প্রাণীর দেহে গায়ে তো এই যে বললাম গোল মুখ লাগিয়ে তাদের রক্ত শুষে খায়, সেই জন্য নাম হয়েছে মানে চোষক প্রাণী হিসাবেই তারা বসবাস করে, সেটা হচ্ছে অ্যামোসিটিস লার্ভা দশার নাম। উদাহরণ করবে একটা ল্যাম্প্রে, যেটা হচ্ছে পেট্রোমাইজন মেরিনাস বা এদিকে ল্যাম্পে বলা হয়, আর একটা হ্যাগফিশ বা মিক্সিন, যেটা হচ্ছে মিক্সিন গ্লুটিনোসা। তাহলে এটা হচ্ছে কমনলি তাদের একটাই শ্রেণী এবং সেই সাইক্লোস্টোমাটা নিয়ে আমি আলোচনা করলাম। তা আমি আজকে এর থেকে বেশি দেবো না। আর এখানে আর একটা জিনিস আমি আলোচনা করবো, সেটা হচ্ছে একনাথার ন্যাথোস্টোমাটার পার্থক্যটা তুমি খুব ভালো করে করবে কিন্তু তোমরা, ঠিক আছে। আর যেহেতু এটা নিচু ক্লাসে বা লাইনেতে খুব এত ডিটেলস পড়োনি, সেহেতু এখানটা একটু ভালো করে করবে।
এখান থেকে একটা কমনলি প্রশ্ন আসে যে সব মেরুদণ্ডী কর্ডাটা কিন্তু সমস্ত কর্ডাটা মেরুদণ্ডী নয়। এটা নিয়ে একটু আলোচনা করে দিই যে সমস্ত মেরুদণ্ডী মানে ভার্টিব্রাটা হচ্ছে কর্ডাটা। তাহলে আমরা তো কর্ডাটা তিনটে ভাগ দেখেছি, মানে এখানে অ্যাকচুয়ালি প্রপারলি ভাগ বলতে গেলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তাহলে এক কথা কি বলতে পারে, ভার্টিব্রাটা হচ্ছে কর্ডাটের একটা পার্ট। তাহলে ভার্টিব্রাটা হচ্ছে সমস্ত ভার্টিব্রাটাই হচ্ছে কর্ডেট। কিন্তু কর্ডেটের দেখো এখানে অ্যাকচুয়ালি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এটা তো ভার্টিব্রাটা নয়। তাহলে এক কথা আমরা কি বলতে পারি, সমস্ত মেরুদণ্ডী কর্ডেট কিন্তু সমস্ত কর্ডেট মেরুদণ্ডী নয়, কারণ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা মেরুদণ্ডী নয়। তো এটাকে তোমরা তোমাদের ভাষা দিয়ে ব্যাখ্যা করবে। তা তোমাদের এই ক্লাসটা এখান পর্যন্ত থাকছে, কারণ তোমাদের আর একটা ক্লাস লাগবে, এটা পুরো একদিনে শেষ করা যাবে না। তা সেটা আমি রেডি করে দিচ্ছি বা রেডি করে দেবো, সেটা তোমরা পরের ক্লাসে দেখে নেবে। তা বৈশিষ্ট্যগুলো এখানেতে একটু ভালো করে পড়বে, কারণ এখানে বিজ্ঞানসম্মত নামগুলো একটু আনকমন বা টাফ আছে। তা সেই বিজ্ঞানসম্মত নামগুলো তোমরা প্রত্যেকে কিন্তু খাতা যখন পড়বে, খাতায় কিন্তু একবার করে লিখে ফেলবে, নাহলে কিন্তু মুখস্থ হবে না। স্পেলিংটা যখন করবে, স্পেলিংটা নিজেদের মতন করে সেইভাবে মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখান পর্যন্তই থাকছে আজকে এটা।